আজকে আমরা শুরু করছি এখানে নবম শ্রেণীর প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে স্বর্ণপর্ণী গল্পের তৃতীয় অংশ আজকে পড়ব। আমরা শেষ করেছিলাম যেখানে 89 পাতায় মিরাকিউরালের যে অ্যানালিসিসের রিপোর্ট এসছে সেই রিপোর্টে কি কি আছে সেখানেই শেষ হয়েছিল আমাদের দ্বিতীয় অংশ। আজকে আলোচনার বিষয় হচ্ছে 90 পাতা থেকে মিরাকিউরালে আর কি রয়েছে দেখা যাক। শুরু করছি। কিন্তু রিপোর্টের শেষে যে কথাটা বলা হয়েছে সেটা তো অত্যন্ত অর্থপূর্ণ। বলছে একটি উপাদান রয়েছে এই বড়িতে, রসায়নে যার কোনো পরিচিতি নেই। এই জায়গাটা আন্ডারলাইন করা বিশেষ জরুরি যে একটি উপাদান রয়েছে এই বড়িটাতে যেখানে রসায়নে তার কোনো পরিচিতি মিলছে না, তাকে চেনা যাচ্ছে না সেই উপাদানটা কি। এমন একটা উপাদান রয়েছে যার রসায়নে কোনো পরিচিতি নেই। এক্স্যাক্টলি বলল সন্ডার্স, এবং সেই কারণেই ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না। তাহলে ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই মিরাকিউরাল তৈরি করা যাবে না কেন? এক কথায় উত্তর বা এসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যে এমন একটা উপাদান এই বড়িতে রয়েছে রসায়নে যার কোনো পরিচিতি নেই, সেই কারণেই এই ওষুধ ল্যাবরেটরিতে তৈরি করা যাবে না কৃত্রিম উপায়ে। অর্থাৎ পৃথিবীতে একমাত্র তুমিই এই ওষুধের সোল প্রোপাইটার, অর্থাৎ কেবলমাত্র এই ওষুধ তৈরি করতে পারবে কে? প্রফেসর শঙ্কু, সোল প্রোপাইটার, মানে একমাত্র যে তৈরি করতে পারবে সে হচ্ছে প্রফেসর শঙ্কু। এছাড়া কেউ কোনোভাবে এই ওষুধ কিন্তু তৈরি করতে পারবে না। তোমার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না, এটা সন্ডার্স প্রফেসর শঙ্কুকে বলল। কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা দিল। মিরাকিউরাল আমার একার সম্পত্তি এটা ভাবতে খারাপ লাগছে না, কিন্তু এও তো ঠিক যে যেহেতু ওষুধটা বাজারে ছাড়া যাবে না, পৃথিবীর কোটি কোটি মুমূর্ষু ব্যক্তি, মানে যারা প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এরকম ব্যক্তি, এর রোগনাশক ক্ষমতা থেকে বঞ্চিত হবে। অর্থাৎ হয়তো অনেক মানুষ বেঁচে যেত ওষুধটা যদি বাজারে আসতো, যেহেতু আসতে পারবে না সেই জন্য অনেক মুমূর্ষু ব্যক্তি যারা হয়তো রোগ থেকে বাঁচতে সক্ষম নাও হতে পারে। এর পরের দিন সন্ডার্সের সঙ্গে বেরিয়ে লন্ডনে অনেক কিছু দ্রষ্টব্য, কি দ্রষ্টব্য দেখেছিলেন। ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, মাদাম তুসুর মিউজিয়াম দেখে সন্ধ্যায় মারমেড থিয়েটারে বার্নার্ড শর পিগম্যালিয়ন নাটক দেখলাম। তাহলে কি দেখেছিলেন এই জায়গাটা আন্ডারলাইন করো, এখানটা থেকে প্রশ্ন হতেই পারে। দ্রষ্টব্যের মধ্যে দেখেছিলেন ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, মাদাম তুসুর মিউজিয়াম, আর সন্ধ্যায় মারমেড থিয়েটারে বার্নার্ড শর পিগম্যালিয়ন নাটক দেখেছিলেন। সব মিলিয়ে এটা বলতে পারি যে লন্ডন আমাকে হতাশ করেনি। আমার বক্তৃতায় এত লোক হবে সেটা স্বপ্নেও ভাবিনি। সন্ডার্স আমার সঙ্গে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমার পরিচয় দিল। সন্ডার্সেরই অধ্যাপক রেমন্ড ক্যারুথার্স মিটিংয়ের চেয়ারম্যান ছিলেন। এখানে রেমন্ড ক্যারুথার্স এই নামটাতে আন্ডারলাইন করবে। সন্ডার্স তাকে আগেই তালিম দিয়ে রেখেছিলেন। তিনি ব্রিলিয়েন্ট ইয়াং ইন্ডিয়ান সায়েন্টিস্ট প্রফেসর শ্যাঙ্কু উচ্চারণটা প্রফেসর শ্যাঙ্কু সম্বন্ধে 2-4 কথা বলার পর আমার বলার পালা এলো। মানে প্রফেসর শঙ্কু নিজে এবার নিজের সম্পর্কে বলতে উঠছেন। তার আগে বলেছেন কি? রেমন্ড ক্যারুথার্স। 20 বছর বয়স থেকে ছাত্র পড়াচ্ছি বলে বক্তৃতার ব্যাপারে আমার কোনো অস্বস্তি বোধ ছিল না। যেহেতু 20 বছর বয়স থেকে ছাত্র পড়িয়ে আসছেন সেই জন্য বক্তৃতা দিতে তার কোনো প্রফেসর শঙ্কুর কোনো অস্বস্তি বোধ ছিল না। তাই আমি বেশ সহজভাবেই বলে চললাম। ভারতে আয়ুর্বেদ চর্চার কথা, চরক সুশ্রুতের সংহিতার কথা,
আমার বাবার কথা এবং টিকরি বাবার কাছে শুনে কিভাবে কসৌলির জঙ্গল থেকে স্বর্ণপর্ণী সংগ্রহ করি তার কথা। তাহলে বক্তৃতায় কি কি বলেছিলেন এই অংশটুকু ব্র্যাকেট করো। তাই আমি বেশ সহজভাবেই বলে চললাম, বলে যেটা বলেছেন স্বর্ণপর্ণী সংগ্রহ করি তার কথা পর্যন্ত কি কি কথা বলেছিলেন সভায়। যতক্ষণ বললাম ততক্ষণ হলে কেউ টু শব্দটি করেনি। বলা শেষ হলে পর করধ্বনির বহর থেকে বুঝলাম আমি উতরে গেছি, মানে ঠিকঠাকভাবেই বলা হয়েছে। বক্তৃতার পর প্রশ্নোত্তরের জন্য কিছুটা সময় রাখা হয়েছিল, কিন্তু যে দুটো সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন, এক, কি কি প্রশ্ন, আমি ওষুধটা মার্কেট করব কিনা, কি কি প্রশ্ন রেখেছিল, এটাও কিন্তু এসএকিউ টাইপের প্রশ্ন। এবং দুই, আমি কিছুকাল লন্ডনে থেকে চিকিৎসা চালাবো কিনা, ওষুধের মার্কেটিং করবে কিনা, মার্কেটে নামাবে কিনা ওষুধটাকে, আর লন্ডনে চিকিৎসা চালাবেন কিনা। এই দুটোর উত্তরই আমার বক্তৃতার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। তাই বক্তৃতার শেষে 2 মিনিট অপেক্ষা করে সন্ডার্স আমাকে নিয়ে মঞ্চ থেকে নিচে নেমে এলো। বহু লোকের সঙ্গে করমর্দন করে এবং অন্তত 50 জনের কনগ্র্যাচুলেশনস থ্যাংক ইউ বলে তবে আমি রেহাই পেলাম। স্বাভাবিক, একটা সভার পরে ঘিরে ধরেছে মানুষ, তাদেরকে একটা কিছু তো বলতে হবে, সেটুকুন বলে বিদায় নিলেন। পরদিন দেখলাম লন্ডনের সব কাগজেই আমার ছবি সমেত খবরটা বেরিয়েছে। পরদিন কি দেখলেন? বক্তৃতার পরদিন তার ছবি সমেত খবরটা কাগজে বেরিয়েছে। বিকেলের দিকে সন্ডার্স বেরিয়ে কাছেই একটা দোকান থেকে জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান, সুইডিশ ইত্যাদি যাবতীয় ইউরোপীয় ভাষায় ডজনখানেক খবরের কাগজ নিয়ে এলো। সেই দিনেরই কাগজ, কিছুক্ষণ আগে এয়ার মেলে এসেছে। উল্টে পাল্টে দেখা গেল প্রত্যেকটি কাগজেই খবরটা বেরিয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটি কাগজেই আমার ছবি। আমি হকচকিয়ে গেছি দেখে সন্ডার্স বলল, এতে অবাক হবার কিছু নেই শঙ্কু। ক্যাক্সটন হলে বহু কাগজের রিপোর্টার উপস্থিত ছিল। তুমি ভুলে যাচ্ছ হে, মিরাকিউরাল আবিষ্কারের মতো এমন চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি আর ঘটেনি। তুমি এবং তোমার স্বর্ণপর্ণীকে কোনো কাগজ অগ্রাহ্য করতে পারে না। এখানে শনি রবি হলো উইকেন্ড। এই দুটো দিন খুব কমই লোক লন্ডনে থাকে। ইংল্যান্ডে কোথাও না কোথাও চলে যায় নির্ঝঞ্ঝাটে 2 দিন কাটিয়ে আসতে। সন্ডার্স আগেই বলে রেখেছিল যে উইকেন্ডে সে আমাকে কেমব্রিজ ও অক্সফোর্ড দেখিয়ে আনবে। শনিবার কেমব্রিজ, সেখানেও কোনো হোটেলে থেকে রবিবারে অক্সফোর্ড দেখে বাড়ি ফেরা। এ ব্যাপারে ডরোথিও আমাদের সঙ্গে এলো, মানে সন্ডার্সের স্ত্রী, তিনিও গেছিলেন। সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় দুটো দেখে মুগ্ধ হয়ে গেলাম। কোনটা যে বেশি ভালো বলা খুব কঠিন, কোনটা যে বেশি ভালো বলা খুব কঠিন। যদিও শহর হিসেবে কেমব্রিজের শান্ত সৌন্দর্য অক্সফোর্ডকে ছাপিয়ে যায়। কোনটা অক্সফোর্ডকে ছাপিয়ে যায়? কেমব্রিজের শান্ত সৌন্দর্য। সন্ডার্স ও ডরোথি দুজনেই কিংস কলেজ থেকে পাশ করেছে। দেখে মনে হলো পড়াশোনার পক্ষে এর চেয়ে ভালো পরিবেশ আর হতে পারে না। তারপর রবিবার বিকেলে 4:30টায় বাড়ি ফিরে সদর দরজা দিয়ে ঢুকতেই ডরোথির মা ব্যস্তভাবে আমাদের দিকে এগিয়ে এলেন। শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য একটি বিদেশি যুবক প্রায় 8 ঘন্টা হলো বসে আছে। বিদেশি মানে? সন্ডার্স জিজ্ঞেস করল। সেটা তোমরা বুঝবে, আমাদের মতো ইংরেজি বলে না, এটা বলতে পারি। বৈঠকখানায় ঢুকতে সোফা থেকে উঠে দাঁড়ালো একটি যুবক। তার চোখে চশমা, মাথা ভর্তি সোনালি চুল। এক যুবক এসেছে, তার চোখে চশমা এবং সোনালি চুল। গুড ইভিনিং বলল ছেলেটি। বুঝতে পারলাম ছেলেটি জার্মান কিংবা অস্ট্রিয়ান গুটেন আবেন্ড বলতে গিয়ে মাঝপথে সামলে নিয়ে ইংরেজি বলছে। অর্থাৎ গুটেন আবেন্ড মানে গুড ইভিনিং,
এটা বলতে গিয়ে সে মাঝপথে কি করলো, থামলো। গুটেন বলে গুড ইভিনিং বলছে, যাতে করে বোঝা না যায় যে সে কে। অর্থাৎ জার্মান কিংবা অস্ট্রিয়ান গুটেন আবেন্ড বলতে গিয়ে সে থেমে ইংরেজিতে বলছে, হয় জার্মান নয় অস্ট্রিয়ান, যে গুটেন আবেন্ড বলতো, কিন্তু সেটা না বলে গুড ইভিনিং বললো ইংরেজিতে। এখানে বলে রাখি যে বিএসসি পাশ করার পর যে 4 বছর বসেছিলাম, সেই অবসরে আমি লিঙ্গুয়াফোন রেকর্ড গ্রামাফোনে বাজিয়ে বাজিয়ে ফরাসি আর জার্মান শিখে নিয়েছিলাম। তার মানে প্রফেসর শঙ্কু কি কি শিখে নিয়েছিলেন? ফরাসি ভাষা আর জার্মান ভাষা। ডরোথি আর আমাদের সঙ্গে আসেনি। আমরা 3 জন সোফায় বসার পর কথা আরম্ভ হলো। ছেলেটি প্রথমেই ইংরেজি ভাষায় সরগর না হবার জন্য মার্জনা চেয়ে নিল। আমার নাম নরবার্ট স্টাইনার, বলল ছেলেটি। তাহলে যে ছেলেটি এসেছে তার নাম হচ্ছে নরবার্ট স্টাইনার, নামটা আন্ডারলাইন করবে। আমি বার্লিনে থাকি। কোথায় থাকে? বার্লিনে। সেখান থেকে আসছি। তারপর শটান আমার দিকে তাকিয়ে বলল, মিরাকিউরালের খবর আমাদের কাগজে বেরিয়েছে এবং এটা নিয়ে সকলে আলোচনা করছে। তাই আশ্চর্য ড্রাগের ব্যাপারে আমি তোমার কাছে এসেছি। তুমি যে বক্তৃতা দিয়েছিলে, সেই ক্যাক্সটন হলে ফোন করে আমি জানি যে তুমি হ্যামস্টেডে আছো। এখানে এসে হাই স্ট্রিটে একটা ওষুধের দোকানে জিজ্ঞেস করে জানলাম মিস্টার সন্ডার্স উইলবি রোডে থাকেন। তোমার আসার কারণটা জানতে পারি কি? সন্ডার্স প্রশ্ন করলো। কাকে প্রশ্ন করলো? নরবার্ট স্টাইনারকে। তার আগে আমি 2টো প্রশ্ন করতে চাই। এটা প্রফেসর শঙ্কু বলছেন। কি কি? তখন জিজ্ঞেস করছে কি প্রশ্ন করবে। নাৎসিরা যে ইহুদিদের উপর অমানসিক অত্যাচার চালাচ্ছে সেটা জানো? আসল কথায় চলে এসেছে। নাৎসিরা ইহুদিদের ওপর অত্যাচার চালাচ্ছে। এ খবর আমি দেশে থাকতে পেয়েছি। হিটলারের ধারণা ইহুদিরা বহুদিন থেকে জার্মানির নানা রকম ক্ষতি করে আসছে। একটা কথা এখানে বলি, এই যে তোমার আসার কারণটা জানতে পারি কি? সন্ডার্স প্রশ্ন করলো। তার আগে আমি 2টো প্রশ্ন করতে চাই। প্রশ্ন করছে কি না, নাৎসিরা যে ইহুদিদের উপর অমানসিক অত্যাচার চালাচ্ছে সেটা জানো? এ খবর আমি দেশে থাকতে পেয়ে আসছি। মানে এটা দেশে বলতে প্রফেসর শঙ্কু জিজ্ঞেস করছেন এবং তার কাছে খবর আছে যে নাৎসিরা ইহুদিদের উপর অমানসিক অত্যাচার চালাচ্ছে, আর এই খবরটা তিনি দেশে থাকতেই পেয়েছেন। হিটলারের ধারণা ইহুদিরা বহুদিন থেকে জার্মানির নানা রকম ক্ষতি করে আসছে, সুতরাং তাদের উৎখাত না করলে জার্মানি তার পূর্ব গৌরব ফিরে পাবে না। হিটলারের মতে ইহুদিরা মানুষই নয়, আসল মানুষ হচ্ছে সেই সব জার্মান যাদের শিরায় 1 ফোঁটা ইহুদি রক্ত নেই। এই অজুহাতে তারা ইহুদিদের উপর নৃশংস অত্যাচার চালিয়েছে। অথচ জার্মানির জ্ঞানীগুণীদের মধ্যে যাদের স্থান সবচেয়ে উপরে, তাদের অনেকেই ইহুদি। তার মানে জার্মানি বলে যারা আছে তাদের জ্ঞানীগুণীদের মধ্যে অনেকেই ইহুদি। সেটা জেনেও কিন্তু হিটলার কাদের ওপর? ইহুদিদের ওপর। হিটলারের ধারণা হচ্ছে ইহুদিরা বহুদিন ধরে জার্মানির নানা রকম ক্ষতি করেছে এবং সে প্রতিশোধটা নিতে চায়। সেইটা হিটলার যেন প্রতিশোধ নিতে চায়। সন্ডার্স বললেও আমরা এই অত্যাচারের কথা জানি। তোমার দ্বিতীয় প্রশ্ন কি? তোমরা হাইনরিখ স্টাইনারের নাম শুনেছ? হাইনরিখ স্টাইনার এই নাম যে আমার চেনা। বললাম যিনি সংস্কৃতের অধ্যাপনা করেন। এটা প্রফেসর শঙ্কু বলছে। এটা স্টাইনারের যে এই নরবার্ট স্টাইনার জিজ্ঞেস করছে এই কথাটা, তোমরা হাইনরিখ স্টাইনারের নাম শুনেছ? তোমরা মানে প্রফেসর শঙ্কু এবং তার বন্ধু সন্ডার্সের উদ্দেশ্যে কথাটা বলছেন নরবার্ট স্টাইনার। আর তখন প্রফেসর শঙ্কুই বলছেন, হাইনরিখ স্টাইনার
এ নাম যে আমার চেনা। বললাম, যিনি সংস্কৃতের অধ্যাপনা করেন, যিনি বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছেন। হ্যাঁ, বলল নরবার্ট স্টাইনার, আমি তার কথাই বলছি। তখন এবার বলছে, তিনি তোমার কে হন? বাবা। অর্থাৎ নরবার্ট স্টাইনার, এনার বাবা হচ্ছেন হাইনরিখ স্টাইনার, যিনি সংস্কৃতের অধ্যাপনা করেন। তিনি হচ্ছেন ওই নরবার্ট স্টাইনারের বাবা, হাইনরিখ স্টাইনার, বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক। তাহলে পরে এই পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। নরবার্ট স্টাইনার যিনি এসেছেন এনাদের কাছে, তার বাবা হাইনরিখ স্টাইনার, তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক। নাৎসিরা জার্মানির সব বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিদের তাড়িয়ে দিয়েছে। গেস্টাপোর নাম শুনেছ? এরপরেই বলছে নাৎসিরা কি করেছে, এসে জার্মানির সব বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিদেরকে বার করে দিয়েছে। এবার বলছে গেস্টাপোর নাম শুনেছ? প্রশ্ন করছে। কে? না, নরবার্ট স্টাইনার। এ নামও আমার জানা। বললাম জার্মানির গুপ্ত পুলিশ। আন্ডারলাইন করো, জার্মানির গুপ্ত পুলিশকে? না, এই পাতায় নামটা রয়েছে গেস্টাপো। গেস্টাপো। তারপর হ্যাঁ, নাৎসি পার্টিতে হিটলারের পরেই যার স্থান, সেই হেরমান গোয়েরিং এর সৃষ্টি এই গেস্টাপো। তাহলে নাৎসি পার্টি যেটা, হিটলারের পরেই যার স্থান, সেই নাৎসি পার্টিতে সেই হেরমান গোয়েরিং এর সৃষ্টি হচ্ছে এই গেস্টাপো। এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক এক একটি মূর্তিমান শয়তান। কোনো কুকার্যে এরা পেছপা হয় না। তার মানে এখানে হেরমান গোয়েরিং থেকে শুরু করে গেস্টাপো সকলেই হচ্ছে ওই হিটলারের লোক এবং সকলেই শয়তান, কেউই ভালো না। তোমার বাবা কি? হ্যাঁ, এদের শিকার। মানে আসলে হিটলারের যারা রয়েছে লোকজন, তাদেরই শিকার হয়েছেন ওনার বাবা, নরবার্ট স্টাইনারের বাবা। এখানে যার নামটা আমরা পেলাম যে হাইনরিখ স্টাইনার, সেই হাইনরিখ স্টাইনার এদের শিকার হয়েছে, কিছু ক্ষতি করেছে আর কি হিটলারের লোকেরা। বাবা বেশ কিছুদিন থেকেই জার্মানি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলেন, কিন্তু বার্লিন ওর জন্মস্থান আর ওর ছাত্ররা ওকে যেরকম ভালোবাসে আর ভক্তি করে, উনি দোটানার মধ্যে পড়ে গিয়েছিলেন। কেন যেতে পারেননি হাইনরিখ স্টাইনার? এইটা দুটো কারণ। এক হচ্ছে বার্লিন হচ্ছে তার জন্মস্থান হাইনরিখ স্টাইনারের, আর দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্ররা ভীষণ ভালোবাসে এবং ভক্তি করে, সেই জন্যই ছেড়ে যাবো করেও হাইনরিখ স্টাইনার ছেড়ে যেতে পারেননি, জার্মানি ছেড়ে চলে আসতে পারেননি। দুদিন আগে গেস্টাপোর সশস্ত্র পুলিশ আমাদের বাড়িতে এসে হাজির হয়। তখন দুপুর, আমরা খেতে বসেছি। একজন পুলিশ বাবার খাবার ঘরে এসে বাবার দিকে পিস্তল উঁচিয়ে বলে, বলো হাইলস্ট হিটলার। বাবার দিকে বন্দুক উঁচিয়ে বলছে, হাইল হিটলার বলো। আমি জানতাম যারা হিটলারের আনুগত্য স্বীকার করে তারা পরস্পরের সঙ্গে দেখা হলে ডান হাত সামনের দিকে উঁচিয়ে হাইল হিটলার বলে, হাতটা সামনের দিকে এগিয়ে নেয়, সোজা করে এগিয়ে নিয়ে বলে হাইল হিটলার, মানে হিটলারকে সমর্থন জানালো। এর মানে যদি করা যায় হিটলার জিন্দাবাদ, তাহলে খুব ভুল হবে না। হাইল হিটলার মানে হিটলার জিন্দাবাদ, এইটা যদি এরম অর্থ করা যায় ভুল হবে না। তারপর নরবার্ট বলে চলল, বাবা বারবার আদেশ সত্ত্বেও হাইল হিটলার বলতে রাজি হননি। অর্থাৎ বাবাকে ওই হাইনরিখ স্টাইনারকে বারবার জোর করছিল, কিন্তু হাইনরিখ স্টাইনার কিছুতেই হাইল হিটলার বলতে চাননি। একজন শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, তিনি কেন এইভাবে জোর জবরদস্তি কেন একটা কথাকে সমর্থন করবেন? খুব স্বাভাবিক। প্রত্যেক মানুষের একটা স্বাধীন সত্তা আছে, সে তার নিজের মতে চলবে, কিন্তু এখানে বাধ্য করছে হাইল হিটলার বলার জন্য। তখন পুলিশ তাকে আক্রমণ করে আর বেপরোয়াভাবে প্রহার করে, ভীষণ মারধর করে বাড়িতে এসে ওই হিটলারের পুলিশ যারা।
পুলিশ যখন চলে যায় তখন বাবা অর্ধমৃত, মানে এমনভাবে বাড়িতে ঢুকে মারে খাবার সময়, খাবার জায়গায়, যে বাবা অর্ধমৃত হয়। তার সর্বাঙ্গ রক্তাক্ত, মাথা ফেটে গেছে। বার্লিনের কোনো হাসপাতালে ইহুদিদের ঢুকতে দেয় না, মানে ইহুদি বলে তার কোনো চিকিৎসা পর্যন্ত হবে না। আমাদের বাড়ির ডাক্তার হুবারমানও ইহুদি, তিনি বাড়ি থেকে বেরোন না, মানে সে বেরোলে পরেও তার প্রাণ সংশয়। পরিচয় যেটুকু করার সেটা করেছি আমার বোন আর আমি। পরিচর্যা যেটুকু করার সেটা করেছি আমার বোন আর আমি, মানে বাবার যেটুকুন পরিচর্যা করা দরকার সেটা ওই নরবার্ট স্টাইনার আর তার বোন দুজনে মিলে করেছে। কিন্তু বাবা যে অবস্থায় রয়েছেন, ভুল বকছেন, গা জ্বরে পুড়ে যাচ্ছে, তাতে মনে হয় না তিনি আর 2-1 দিনের বেশি বাঁচবেন, মানে এতটাই তার শরীরের ওপর আঘাত এসেছে, বাঁচার আশা খুব কম। গতকাল কাগজে আমি প্রফেসর শাঙ্কু আর মিরাকিউরালের কথা পড়লাম। নরবার্টের কাতর দৃষ্টি এবার আমার দিকে ঘুরল। খুব স্বাভাবিকভাবেই সে শঙ্কুর কাছে এসেছে বাবার প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই নরবার্ট যে এসেছে বাবার প্রাণ ফেরাতে গেলে শঙ্কুকেও কিন্তু একটা জীবনের ঝুঁকি নিতে হবে, কারণ শঙ্কুরও প্রাণ সংশয় হবে সেক্ষেত্রে। যদি আপনি বাবাকে বাঁচান, সন্ডার্স বলল, তুমি কি প্রফেসরকে বার্লিন নিয়ে যেতে চাইছো? এখানে সঙ্গে সঙ্গে সন্ডার্স যখনই বুঝেছে যে যদি ওকে বার্লিন নিয়ে যায় তাহলে পরে প্রফেসর শঙ্কুর প্রাণ সংশয় আছে, তখন সঙ্গে সঙ্গে সন্ডার্স বলে উঠেছেন যে তুমি কি নিয়ে যেতে চাইছো নাকি প্রফেসর শঙ্কুকে? না হলে বাবা বাঁচবেন না মিস্টার সন্ডার্স। আর বাবা হলেন সত্যিকার ভারত প্রেমিক, 7 বার ভারতবর্ষে গেছেন। কবার? 7 বার। হাইনরিখ স্টাইনার কবার ভারতবর্ষে এসেছেন? 7 বার। বলেন সংস্কৃত ভাষায় যে ঐশ্বর্য আছে তেমন আর কোনো ভাষার নেই। আমি টাকা নিয়ে এসেছি, কাল দুপুরে হিস্টন থেকে বার্লিনে প্লেন ছাড়বে 11:30টায়, বিকেল 4:30টায় বার্লিন পৌঁছবে। আমাদের বাড়িতেই থাকবেন প্রফেসর। আমি আবার 2 দিন পরে ওকে প্লেনে তুলে দেব, ওর 1 পয়সা খরচ লাগবে না, মানে ওনার বাড়িতেই রাখবেন। নিয়ে যাওয়া আসা সব খরচ খরচা সব কিছু ওদের বাড়িতেই রেখে দেবেন এবং চিকিৎসা করে প্রফেসর শঙ্কু চলে আসবেন, এই কথা সন্ডার্সকে বলছে। কিন্তু ওর নিরাপত্তার কি ব্যবস্থা হবে? সব থেকে বড় কথা সন্ডার্স বলছে যে ওর নিরাপত্তার কি হবে? প্রফেসর শঙ্কুকে তুমি নিয়ে যাবে, তাকে যদি হিটলারের লোক কোনোভাবে হেনস্থা করে? ভারতবাসীদের উপর তো নাৎসিদের কোনো আক্রোশ নেই, বলল নরবার্ট। ওর কোনো ক্ষতি হবে না, এ আমি জোর দিয়ে বলতে পারি। সন্ডার্স কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমার বাবাকে কি দেখলে ইহুদি বলে বোঝা যায়? তা যায়। ওর চুল কি কালো? হ্যাঁ। তাহলে তোমার চুল সোনালি হলো কি করে? তোমার মার চুল কি তোমার মতো? না, মার চুলও কালো ছিল। উনি মারা গেছেন 5 বছর আগে, মানে নরবার্ট স্টাইনারের মা মারা গেছেন। এবার এই বলে নরবার্ট তার চুলের একটা অংশ ধরে টান দিতে সোনালি পরচুলা খুলে গিয়ে কালো চুল বেরিয়ে পড়লো, মানে ওই কালো চুলটা ঢাকা দিয়ে আসতে হয়েছে, সোনালি চুলটা হচ্ছে ফলস চুল, সেটা দিয়ে ঢেকে রেখেছে নিজের পরিচয়। এবার বুঝতে পারছো কেন আমি স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারি? আর তাছাড়া স্টাইনার নাম শুধু ইহুদিদের হয় না, অন্যদেরও হয়। আমি বলছি ওর কোনো বিপদ হবে না। আমি মনে মনে ভাবছিলাম বাবা বেঁচে থাকলে বলতেন, তুই যা রে তিলু, মানে প্রফেসর শঙ্কু মনে মনে ভাবছেন এটা, একজন মনীষী ত্রাণকর্তা হতে পারলে তোর জীবন ধন্য হবে। একজন স্বনামধন্য মানুষ, অধ্যাপক। সন্ডার্সকে দেখেই বুঝতে পারছিলাম ও সবিশেষ চিন্তিত, মানে সন্ডার্সের মন নেই যে প্রফেসর শঙ্কুকে যেতে দেন। এবার ও আমার দিকে ফিরে বলল, তোমার কি মত শঙ্কু? আমি বললাম, এত বড় একজন ভারততাত্ত্বিককে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারলে আমার আত্মা শান্তি পাবে। তবে যাও, বলল সন্ডার্স, কিন্তু 2 দিনের বেশি কোনো মতেই থাকবে না। তোমাকেও বলছি নরবার্ট,
যদি ঈশ্বরের কৃপায় এবং মিরাকিউরালের গুণে তোমার বাবা পুনর্জীবন লাভ করেন, সে খবরটা তুমি ঢাক পিটিয়ে লোককে বলতে যেও না। তাহলে প্রফেসরকে আরও ডজন খানেক মুমূর্ষু ব্যক্তির চিকিৎসার জন্য অনির্দিষ্টকাল বার্লিনে থেকে যেতে হবে। বারণ করে দিল কথাটা জানাতে সন্ডার্স। আমি কথা দিচ্ছি সেটা হবে না, এখানে নরবার্ট স্টাইনার বলল। নরবার্ট উঠে পড়ে বলল, আমি কাল সকাল 10টায় ট্যাক্সি নিয়ে এখানে হাজির হব। নরবার্ট চলে গেলে সন্ডার্স আমাকে জিজ্ঞেস করলো, তুমি মিরাকিউরালের কটা বড়ি এনেছো? 24টা। কটা বড়ি নিয়ে এসেছে? বলল 24টা। সেগুলো কোথায় থাকে? আমার সুটকেসে একটা শিশির মধ্যে। কারুর চিকিৎসা করতে যাবার সময় আমি 4টে বড়ি সঙ্গে নিই। তবে বার্লিনে অবশ্যই আমার সঙ্গে সব বড়িই থাকবে। 4টে থাকবে পকেটে আর বাকি ব্যাগে। 4টে পকেটে থাকবে আর বাকিটা থাকবে ব্যাগে। যে ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় করছে সেটা হলো এই জার্মানিতে তোমার খবর পৌঁছে গেছে, সে তো তুমি দেখলে। ধরো যদি বার্লিন গিয়ে তুমি নাৎসিদের খপ্পরে পড়ো, তাদের মধ্যে তো অনেকেরই দুরারোগ্য ব্যাধি থাকতে পারে। তাদের কেউ তোমার ওষুধের উপকারিতা ভোগ করছে, এটা ভাবতে আমার আপাদমস্তক জ্বলে যায়। মানে নাৎসি যারা, তারা প্রচণ্ড অত্যাচারী হয়ে উঠেছে। তো সেই অত্যাচারী মানুষ যারা মানুষের ক্ষতি করছে, তারাও তো অসুস্থ রোগী রয়েছে। তো তারা যদি ওষুধের উপকারিতা ভোগ করে, এটা ভেবেই সন্ডার্সের গাত্রদাহ। কারণ তারা যেহেতু অত্যাচারী, খারাপ। তুমি কোনো চিন্তা করো না সন্ডার্স, প্রফেসর শঙ্কু বলছেন। খবরের কাগজের ছবি থেকে মানুষ চেনা অত সহজ নয়। তাছাড়া বার্লিনে আমার বয়সী আরও অনেক ভারতীয় আছে যারা সেখানে পড়াশোনা করছে। আমাকে কেউ মিরাকিউরালের শঙ্কু বলে চিনবে না, দেখে নিও। সন্ডার্স একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তবে এটা জেনো যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমার স্বস্তি নেই। সন্ডার্স একটা জীবতত্ত্ব বিষয়ক পত্রিকার জন্য একটা প্রবন্ধ লিখছিল। বলল, যাও তুমি আর ডরথি একটু ঘুরে এসো। কোনো বিশেষ জায়গায় যাবার ছিল না, তাই ডরথি আর আমি হ্যামস্টেডে এদিক ওদিক একটু ঘুরে দেখলাম। একটা রেস্টুরেন্টে বসে কফি খেতে খেতে ডরথি বলল, আমার জার্মানি আর জার্মান জাতটার উপর এমন ঘৃণা ধরে গেছে যে কেউ ওখানে যাচ্ছে শুনলেই আমি বাধা না দিয়ে পারি না। অবশ্যই তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি। হাইনরিখ স্টাইনারের প্রতি তোমার শ্রদ্ধার ভাব থাকাটা স্বাভাবিক। মানে শ্রদ্ধা ভালোবাসা থেকেই কিন্তু যাচ্ছেন প্রফেসর শঙ্কু। একজন অধ্যাপক, তিনি অসুস্থ, চরমভাবে আঘাত পেয়ে। সেই মানবিকতার দিক থেকেই কিন্তু ভাবনা চিন্তা করে প্রফেসর শঙ্কু যাচ্ছেন। আমি বললাম, ভারতবর্ষের শিল্প সাহিত্য সম্পর্কে অনেক জার্মানি শ্রদ্ধাশীল, আর সেটা আজ থেকে নয়, 200 বছর থেকে। আমাদের বিখ্যাত প্রাচীন সংস্কৃত নাটক শকুন্তলা জার্মানি অনুবাদ হয়েছে 19বিংশ শতাব্দীর গোড়ায়। এটা আন্ডারলাইন করবে যে আমাদের যে প্রাচীন সংস্কৃত নাটক শকুন্তলা, সেটা জার্মানি অনুবাদ হয়েছে 19বিংশ শতাব্দীর গোড়ায়। আমার লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে। তখন মধ্যাহ্নে সূর্য জার্মানির মাথার উপরে শঙ্কু। এখন সে দেশে অন্ধকার। মানে তখন একটা আলোকময় দিন ছিল, তাই বলছে মধ্যাহ্নে সূর্য জার্মানির মাথার উপরে। এখন সে দেশে অন্ধকার, লোকেরা সব অন্ধ, তাই তো হিটলারের স্বরূপ তারা দেখতে পায় না। ডিনারের পর বৈঠকখানায় বসে কফি পান ও গল্পগুজব করে আমার ঘরে চলে গেলাম জিনিসপত্র গুছিয়ে নিতে। সুটকেস সবে বিছানার উপর তুলেছি, এমন সময় দরজায় টোকা পড়ল। খুলে দেখি সন্ডার্স। আসতে পারি? সন্ডার্স বলছে। নিশ্চয়ই, প্রফেসর শঙ্কু বলছে। সন্ডার্স ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে একটা অপ্রত্যাশিত প্রশ্ন করল। কি প্রশ্ন? আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভ্যেস আছে তোমার? প্রফেসর শঙ্কুকে জিজ্ঞেস করছে সন্ডার্স, যে তুমি গুলি বন্দুক চালাতে জানো? পিস্তল বন্দুকের কথা বলছো? প্রফেসর শঙ্কু জিজ্ঞেস করছে। হ্যাঁ। তখন সন্ডার্স বলছে, হ্যাঁ সেই জিনিস। আমাকে বলতেই হলো সে অভ্যেস আমার নেই।
ওটা তো উনি পারেন না, কারণ রক্ত সহ্য করতে পারেন না। সত্যি বলতে কি 8-10 বছর বয়সে আমার গুলতিতে খুব ভালো টিপ ছিল। সাধারণত ওই বয়সে ছেলেরা গুলতি দিয়ে পাখি টাখি মেরে আস্ফালন করে। আমি কিন্তু কোনোদিন কিছু মারিনি। ছেলেবেলা থেকেই রক্তপাত জিনিসটাকে আমি সহ্য করতে পারি না, এটা আমরা শুরুতেই জেনেছি। আমিও তাই শঙ্কু বলল, সন্ডার্স, কিন্তু নিরীহ মানুষের উপর যারা অমানসিক অত্যাচার করে তাদের উপর গুলি চালাতে আমি বিন্দুমাত্র দ্বিধা করব না। বাইবেলে যে বলে এক গালে চর খেলে অন্য গাল এগিয়ে দাও, এতে আমি মোটেই বিশ্বাস করি না। তো কি বলছে এখানে, যে আমিও তাই। শঙ্কু বলল, সন্ডার্স, নিরীহ মানুষের উপর, তার মানে যারা নিরীহ মানুষ তাদের উপর যদি কেউ অমানসিক অত্যাচার করে তার ওপর গুলি চালাতে কিন্তু প্রফেসর শঙ্কুর কোনো বাধা নেই, তখন কিন্তু সে চালাতে পারবে। বাইবেলে বলে যে এক গালে চর খেলে আর এক গাল এগিয়ে দাও, এতে কিন্তু প্রফেসর শঙ্কু বিশ্বাসী নয়। কিন্তু এসব কথা তুমি আমায় বলছো কেন? প্রফেসর শঙ্কু বলছে যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করতে এলে যে আমি গুলি চালাতে পারি কিনা। সন্ডার্স কোনো জবাব না দিয়ে কোটের পকেটে হাত ঢুকিয়ে একটা রিভলভার বার করলো। এটা জার্মানিতে তৈরি, এর নাম লুগার অটোমেটিক। আন্ডারলাইন করবে, যে পিস্তলটি দিল তার নাম কি লুগার অটোমেটিক। এতে আমি 6টা গুলি ভরেছি, তুমি এটা সঙ্গে নেবে, একটু দেখে নাও। এই হলো সেফটি ক্যাচ, এটা এইভাবে টিপলে আলগা হয় আর তখনই গুলি চালানো সম্ভব। গুলতিতে টিপ ভালো হলে রিভলভারেও হবে এটা আশা করা ঠিক না। সত্যি বলতে কি রিভলভারের চেয়ে রাইফেলের সাহায্যে লক্ষ্যভেদ করা অনেক সহজ, কিন্তু কেউ যদি তোমার কাছে অর্থাৎ তোমার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দাঁড়ায় তাহলে তার দিকে তাক করে রিভলভার চালালে তাকে কিছুটা ঘায়েল করবে নিশ্চয়ই। অতএব হাত বাড়াও, মানে রিভলভারটা নাও। তোমাকে যদি কেউ রিভলভার চালানোর জন্য হাত তোলে তাহলে তুমিও তাকে একদম সামনাসামনি রিভলভার চালাতে পারবে। অগত্যা রিভলভারটা নিয়ে নিলাম। আমি রোগাপটকা 5 ফুট 7 ইঞ্চি মানুষ হলেও উচ্চতা কত প্রফেসর শঙ্কুর? 5 ফুট 7 ইঞ্চি এবং রোগা চেহারা। শরীরে আমার শক্তির অভাব ছিল না, এর কারণ আমার বাবা। রোগা চেহারা কিন্তু শরীরে শক্তি যথেষ্ট ছিল। পুষ্টিকর খাবার খাওয়া আর নিয়মিত ব্যায়াম করা। কি করে শরীরে শক্তি জুগিয়েছিল? পুষ্টিকর খাবার আর নিয়মিত ব্যায়াম, এই দুটোর জন্যই দায়ী ছিলেন বাবা, মানে এই দুটোই তৈরি করে দিয়েছিলেন প্রফেসর শঙ্কুর বাবা। আজকাল বড় বড় জেট প্লেন ওড়ে পৃথিবীর থেকে 30-35 হাজার ফুট উপরে, ফলে জানালা দিয়ে নিচের দিকে চাইলে প্রায় কিছুই দেখা যায় না। যে প্লেনে নরবার্টের সঙ্গে বার্লিন যাচ্ছিলাম তাতে 4টে প্রোপেলার রয়েছে, আর সেটা অনেক নিচ দিয়ে ওড়ার ফলে ঘর বাড়ি রাস্তাঘাট ক্ষেত খামার সবই দিব্যি দেখতে পাচ্ছিলাম। ভারী মনোরম পরিচ্ছন্ন এই দৃশ্য। শীতকাল বলে সবুজের একটু অভাব, এক এক জায়গায় দেখছি বরফও জমে রয়েছে। বিকেলে যথাসময়ে আমরা বার্লিন এয়ারপোর্টে এসে নামলাম। তখন অবশ্য এয়ারপোর্ট কথাটা চালু হয়নি, বলা হতো এয়ারোড্রোম। আজকের তুলনায় অনেক ছোট, তবে আজকের মতোই নানান নিয়মকানুনের মধ্যে দিয়ে চলতে হয়। অর্থাৎ এয়ারপোর্টে নানাবিধ নিয়মকানুন আছে, চেকিং হয়। একটা কাউন্টারের পিছনে হৃষ্টপুষ্ট এক জার্মান বসে যাত্রীদের পাসপোর্ট চেক করছে। পাসপোর্ট লাগে, সেই পাসপোর্ট চেক হচ্ছে। নরবার্ট আর আমি লাইনে দাঁড়িয়েছিলাম। 10 মিনিটের মধ্যে কাউন্টারের সামনে পৌঁছে গেলাম। নরবার্ট আমার পিছনে, কাজেই আমাকে আগে পাসপোর্টটা দিতে হলো। সেই সঙ্গে একটা হলদে কার্ড দেবার ছিল, যাতে কতগুলো নির্দিষ্ট জায়গার নাম ধাম, কোন দেশের লোক, বার্লিনে কদিন থাকবো, কোথায় থাকবো, কেন এসেছি সব লিখতে হয়েছিল প্লেনে বসে। ইন্সপেক্টর কার্ডটায় চোখ বুলোতে বুলোতে একবার চশমার উপর দিয়ে আমার দিকে দেখলেন, তারপর মৃদুস্বরে বার্তিনেক শাঙ্কু বলে প্রশ্ন করা সুরে বললেন, আর্টস, অর্থাৎ আমি ডাক্তার কিনা প্রশ্ন করা হচ্ছে। আমি বললাম 9। ভিজন সাফটিলার,
প্রফেসর অর্থাৎ না, আমি বৈজ্ঞানিক অধ্যাপক। বৈজ্ঞানিক এবং অধ্যাপক। লোকটা এবার পাসপোর্টটা ভালো করে দেখল, তারপর তার পিছনে দাঁড়ানো একজন ইউনিফর্মধারী পুলিশের দিকে বলল, ফ্রিটস আনেরকেনেন সি ডাস হের, অর্থাৎ তুমি এই ভদ্রলোককে চিনতে পারছো? উত্তর এলো, নাইন নাইন, না না। এখানে কদিন থাকবে? আমার দিকে ফিরে জিজ্ঞেস করলো ইন্সপেক্টর। বললাম, দিন তিনেক। আসার উদ্দেশ্য মানে কি উদ্দেশ্যে এসছো? ভ্রমণ, কার্ডে লেখা আছে। ঠিক আছে, এগিয়ে যাও। মানে ও কিন্তু চিনতে পেরেছে যে ইউনিফর্মধারী পুলিশ তো সেখানে চিনতে পেরেছে যে ও প্রফেসর শঙ্কু, এবং সে ডাক্তার কিনা জিজ্ঞেস করছিল। হ্যাঁ, তার ওদের ভাষায় কথা বলছে। এরপর আমরা চলে যাব পরের অংশে। এই পাতা থেকে আমরা নেক্সট ভিডিওতে দেখব। আজকের ভিডিও এই 95 পাতায় শেষ হলো।